বাংলাদেশে চাকরি হারা 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী শহীদ মিনারে যোগ্য বলে দাবি করা চাকরি হারা শিক্ষকদের সমাবেশ। শহীদ মিনারে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং আমরা সরাসরি চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। অসঙ্গতিপূর্ণ আমরা অবশ্যই রিভিউতে যাব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেক জনাকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না। আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন ভোলাতে দেবো না। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। এটা আমরা বারবার বলে দিলাম, এটা আমরা বলেই চললাম, এটা কিন্তু কাউকে ছাড়াবো না। আর একটা জিনিস শুনে রাখুন, যাদের জন্য আর একটা কথা বলি, লাস্ট কথা আমার, আপনারা জানেন এসএসসি চেয়ারম্যান যে সময় আমাদের পরীক্ষা ছিল, সুবীরেশ ভট্টাচার্য, তাকে মুক্তি দেওয়া হলো, কিছুদিন আগে বেল দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে বের করা হলো, আমরা যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, আমাদেরকে বের করা হলো। আর তাকে আবার আমাদেরকে বের করে তাকে আবার নতুন করে জেল থেকে বের করা হলো। মানে তুমি সাধু, আমরাই বোধহয় চোর, আমরাই বোধহয় শেষ হলাম। হ্যাঁ, আর শুধু তাই নয়, আপনারা দেখছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাকে কি দিল। একজন জাজের ঘর থেকে টাকা বেরোলে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, আর আমার বিরুদ্ধে যা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারলো না, আমাকে কুরবানি করে দেওয়া হলো। বাহ, দারুণ বিচার ব্যবস্থা, আর আমাকে সেটাকে মেনে নিতে হবে। আমরা সরকারকে মানছি না, আমরা বিরোধীদেরকে মানছি না, আমরা সবাইকে মানবো। তখন আপনারা বসুন, আমার রাস্তা, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিন, এটা আমরা বলতে চাইলাম। আর লাস্ট বলছি, আমরা কালকে যাচ্ছি, আমরা গিয়ে আমরা শুধু এটাই বলতে চাইছি যে আমরা দেখেছি, মুখ্যমন্ত্রীকে দেখেছি, তার আধিকারিক বা তার কোন নেতা মন্ত্রীর উপর আক্রমণ এলে রাতারাতি তিনি যে প্রতিক্রিয়া সৃষ্টি করেন, আমার ন্যায় বিচারের জন্য তাকে সেই প্রতিক্রিয়া দেখাতে হবে। তিনি কোথায়, কিভাবে, কোন রাস্তা বের করবেন, তার কাছে ল সেল আছে, তার কাছে অনেক আইপিএস আইএস অফিসার আছে, তিনি বার করুক সূত্র। আমার চাকরি ফেরত চাই, আমার চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই। আমি কোন নেতাকে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, যারা চাকরি পেয়েছে তাদের ইতিহাস বের করা হয়েছে সিবিআই দ্বারা। আর সুপ্রিম কোর্টেরও পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ন্যাচারাল জাস্টিস, আপনাদের যে চরিত্র এতদিন ধরে মানুষ দেখে এসছে, সেই চরিত্রের জায়গাটা আপনারা বদল করবেন না। মানুষ যেন এটা না ভাবে যে সত্যি সত্যি আর কোথাও ন্যায়ের জায়গা বেঁচে নেই, সব ন্যায়ের জায়গা শেষ হয়ে গেছে, এটা যেন না মনে করে। এটুকুই আমি বলবো। আচ্ছা, আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অবশ্যই যাব, কারণ তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা রাজ্যের সরকারের কর্মচারী। এতদিন ধরে যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে আমরা স্যালারি পেয়ে আসছি, সম্মানের সাথে চাকরি করছিলাম, কিন্তু হঠাৎ করে হাইকোর্টের রায়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো। কারণ এই চাকরি হারানো মানে আমাদের জীবন জীবিকা হারানো, আমাদের জীবনে মৃত্যুদণ্ডের শামিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে যে কোনো মূল্যে আপনি কি করবেন আমরা জানি না, কিভাবে করবেন আমরা জানি না, আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতা নিরিখে বহাল ছিলাম, স্যালারি পেয়ে এসেছি, সেই চাকরি যেন বহাল থাকে এবং আমরা আজীবন 60 বছর অবধি সসম্মানে যেন চাকরি করতে পারি। সেটা যে মূল্যে পারবেন, যেভাবে পারবেন, আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে। এই একটাই দাবি থাকবে আমাদের আগামীকাল। আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে, কিন্তু আমরা পাস দিচ্ছি, আমরা ভেরিফাই করছি, তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। আমরা কোনোভাবেই চাই না যে এতদিন ধরে যে কাহিনীগুলো বলে আসা হয়েছে 26,000-এর চাকরি বাঁচাবো, 26,000-এর চাকরি বাঁচাবো, এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই 19,000-এর কাছাকাছি যে সংখ্যাটা, তাদের চাকরিটা হারাতে হলো। আজকে যদি প্রথম থেকেই যারা অবৈধ, যাদের এই চিহ্ন
চিহ্নিত টেন্টেড তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না। তাহলে এর পেছনে যাদের দুর্নীতি দায়ী সেই রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে বাঁচানোর। এবং তার সাথে সাথে এই যে বিরোধী দলগুলো, যত ধরনের দল আছে, তারা হয়তো আমাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে, তারা হয়তো চাইবে ফায়দা তোলার, কিন্তু তারা তো সিম্প্যাথি দেখাচ্ছে। সবাই মিলেই তো বলছে হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সঠিক হয়নি, এরকম একটা বিচার করা উচিত হয়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, এবং এই দাবিটা আমার সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে। আপনারা একসঙ্গে বসুন, সর্বদলীয় বৈঠক করুন, ভুলে যান নিজেদের ইগো, ভুলে যান সবকিছু। সামাজিক স্বার্থে, শিক্ষার স্বার্থে, রাজ্যকে যদি ভালোবাসেন, শিক্ষা ব্যবস্থার স্বার্থে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই টিচারগুলো এবং নন টিচিং স্টাফগুলো যারা এতদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছে, যারা পড়িয়ে আসছে সসম্মানে, তাদেরকে বাঁচান। যদি এটা না করতে পারেন, সামাজিক অবক্ষয় হবে, ভয়ঙ্কর ধরনের আন্দোলন হবে, তীব্রতর প্রতিবাদ হবে, চরমপন্থী আন্দোলন হবে। এটুকু বলে রাখছি, যদি আমাদের স্বার্থ সুরক্ষিত না থাকে, যদি আমরা আমাদের যোগ্য এবং ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের টিচাররা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এই দায় কে নেবে? কে নেবে? যারা সমর্থন করছে তারা নেবে, নাকি যাদের দুর্নীতির জন্য আজকে এই অবস্থা তারা নেবে? এই সংখ্যাটা যে বাড়বে না তার কি গ্যারান্টি? আমাদের টিচাররা সবাই মানসিকভাবে বিপর্যস্ত, প্রতিনিয়ত এটাই বলছে মরে যাব, মরে যাব, মরে যাব। আমি তাদেরকে বলতে চাই, কাদের জন্য মরবেন? আগে নিজে মরার আগে বাঁচার রাস্তাটা খুঁজে বার করুন। চরমপন্থী আন্দোলন হবে যদি কোনো রাস্তা কেউ বার করে না দেয়। আর নিজেকে মারার কথা ভাববেন না। তবে এটুকু ঠিক, যদি এই সুইসাইডাল অ্যাটেম্প শুরু হয়, এই এতগুলো যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী সবাই কিন্তু গণ আত্মহত্যা করব আমরা। এবং চরম হুঁশিয়ারি, আমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে। আমরা চাইছি যেন যে কোনো মূল্যে আমাদের স্বার্থ সুরক্ষা থাকে। এটুকু আবার বলছি যে রায়টা এটাই হলে ভালো হতো যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য বঞ্চিত রাস্তায় বসে আছে তাদেরকে নিয়োগ করে আজকে আমাদের যোগ্যদেরকে স্কুলে বহাল রাখতো। গোটা ভারতবাসী, গোটা রাজ্যবাসী, সকল শুভাকাঙ্ক্ষীরা তারা হাততালি দিত, তারা এই স্বার্থ সুরক্ষিত হয়েছে, সামাজিক স্বার্থ রক্ষা হয়েছে এটা মানত। শিক্ষার স্বার্থে এটা হলেই হয়তো ভালো হতো। কখনো পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে আপনারা দেখুন, আমরা কখনোই, দেখুন, কোন যদি এরকম আমাদের কাছে বলা হয় যে একটা টাকা দিয়ে দেওয়া হবে কোনো কাজের পরিবর্তে, কিন্তু এই চাকরিতে আর থাকতে পারবেন না, স্যালারি দিতে পারবো না যেভাবে সবাইকে দেওয়া হয়, আমরা মানবো না, মানবো না, মানবো না। আমরা যে চাকরিতে আছি সেই চাকরিতেই থাকবো এবং সসম্মানে থাকবো। আমরা কোনো পরীক্ষা দেব না, কারণ রিটেন এক্সাম একবার দিয়েছি। সরকারি চাকরির জন্য কিভাবে খাটতে হয় আমরা জানি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা বাদ দিন, আমরা তো পাইনি। তাহলে আজকে চাকরিতে পেয়েছি যথেষ্ট খাটনি করে, পড়াশোনা করে, আবার 10 বছর পর আবার পরীক্ষা দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো না। আপনি এমনি পরীক্ষা নেবেন, কিন্তু এই চাকরিতে বহাল থাকতে গেলে পরীক্ষা দিতে হবে, এটা মানি না। কারণ আমরা যে আপনি রিপ্যানেল করতে পারেন, আপনি এই একই নাম্বারের ভিত্তিতে কাউন্সেলিং করাতে পারেন, কিন্তু নতুন করে পরীক্ষা দিতে হবে, আবার সমস্ত ক্যান্ডিডেটকে আনবেন, আমার স্যালারি বন্ধ হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই যতগুলো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আছে, এটার কি গ্যারান্টি যে এর মধ্যে সবাই চাকরি পাবে? কেউ যদি না পায় তার দায়িত্ব নেবে, তার জীবন জীবিকার দায়িত্ব কে নেবে? এটা কখনো হতে পারে না। আচ্ছা, আমি শুধু একটা কথাই বলবো, একটা কথাই, আমাদের সবার চাকরি বাঁচবে। একটা কাজ করতে হবে রাজ্য সরকারকে, মাটির তলায় যেখানে উনি মিরর ইমেজটা লুকিয়ে রেখেছেন সেই মিরর ইমেজটা বার করে উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। আজকে 2014 সালের আপার প্রাইমারি পরীক্ষা, তার মিরর ইমেজ সুরক্ষিত থাকে এসএসসি। আর কোন জাদু বলে 2016 সালের এসএসসি সার্ভারে থাকে না? সেই মিরর ইমেজ উনি যেখান থেকে হোক, মাটি খুঁড়ে হোক, উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট চাকরি বাঁচবে।
একটাই আবেদন, এই আবেদনটা উনি রক্ষা করুন। আমি একটি কথা বলতে চাই, আমি নীতিশ মন্ডল, আমি একটি উদাহরণ দিয়ে একটা কথা শুরু করব। বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতার ফুটপাতে বাস করতেন। তিনি মারা যাবার পর তার বুকের উপরে বিশাল ফুলের পাহাড় হয়েছিল। তাই দেখে সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখেছিলেন পাথরের ফুল। কবিতার নাম পাথরের ফুল, একবার পড়ে দেখবেন। বুকের উপরে জমে থাকা ওগুলো এক একটা পাথর ফুল নয়। তাই আজকের আমাদের চাকরি হারা হয়ে যাবার পর প্রথম দেখছিস এই রাজ্য সরকার, সে প্রথম বলছে বিশাল বড় ভুল হয়েছে, বিশাল বড় ভুল হয়েছে, বিশাল বড় রায় ভুল। হ্যাঁ, রায় তো ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা প্রথম করেছে কারা? দ্বিতীয় কথা বলছে এই মরা কান্না। এখন